নমস্কার, আমি তরুণ ঘোষ। পরশুদিনকে জয়পুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফের একবার অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে হুমকিতে পুরো ত্রস্ত হয়ে একেবারে হাজারে হাজারে লোক ছুটেছে বিভিন্ন বর্ডারের দিকে। এখন এরা যে অফিসিয়ালি যে তথ্যটা দিচ্ছে সেটা কিন্তু মানে ওই অফিসিয়ালি। আনঅফিসিয়ালি কি হচ্ছে, যেভাবে এসছিল তারা আবার সেই পথ দিয়েই ফিরে যাচ্ছে, বিএসএফ ছেড়ে দিচ্ছে। এমন অনেক জায়গা আছে যেখানে বিজিবি নেই, সেই সমস্ত জায়গাগুলো দিয়ে তারা ফিরে যাচ্ছে, তারা নিজেরাই বলছে। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রতিদিন মমতার এই রাজত্বকালে প্রতিদিন 10 থেকে 20,000 অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন। এখন বিভিন্ন রাজ্য থেকে ধরা পড়ছে। তাদের আগে আসাম থেকে বিতাড়িত হয়েছিলেন। এবার তারা পশ্চিমবঙ্গ দিয়েও এবং বিহারের কিষানগঞ্জ দিয়েও তারা কিছু কিছু করে বেরিয়ে যাচ্ছেন। কিছু কিছু মানে কি, বাক্স প্যাডরা নিয়ে একেবারে স্বরূপনগরের একটা চিত্র একটা তুলে ধরেছেন বিবিসির এক সাংবাদিক। বিবিসি তার উপরে একটা তথ্যচিত্র বানিয়েছে। আমি সেই তথ্যচিত্রের একটা ছোট অংশ, তথ্যচিত্র অনেক বড়, একটা ছোট অংশ আপনাদেরকে তুলে ধরতে চাই। আপনারা একবার দেখুন, দেখে আপনারা জানাবেন যে এরা কতটা বিপদের মধ্যে পড়ে এরা এখন দেশে ভাগবার জন্য এরা উদ্গ্রীব হয়ে রয়েছে, না খেয়ে না দেয়ে ওইখানে পড়ে রয়েছে, কখন ওরা পার হতে পারবে। নানা জায়গা থেকে সাত সকালেই ভারত বাংলাদেশ সীমান্তের দিকে চলে এসেছেন এই নারী পুরুষরা। এরা সকলেই বলছেন যে তাদের বাড়ি আদতে বাংলাদেশের নানা জেলায়। কেউ যশোর, কেউ খুলনা, কেউ সাতক্ষীরা থেকে ভারতে এসেছিলেন কয়েক বছর আগে, কেউ বা বাবা মায়ের হাত ধরে প্রায় 4 দশক আগেই চলে এসেছিলেন ভারতে। দেখি কখন বিএসএফ ওই পারে পার করে, দেখি ততক্ষণ বসে থাকি এখানে। বিএসএফ পার করলে ওপারে তো আবার আপনাদের দেশের বিজিবি আছে, হুম, তারা কি নিয়ে নেবে, আপনাদের ঢুকতে দেবে দেশে? হ্যাঁ, ওখানে তো মনে হয় ওখানকার ডকুমেন্টস আছে, ওই পারে জন্ম ডকুমেন্ট সার্টিফিকেট আছে ওখানে? আছে, হয়তো যেতে দেবে। এই সীমান্ত চেকপোস্ট পেরিয়ে কিছুটা গেলেই তারালি গ্রাম, আর তারপরেই সোনাই নদী। নদীর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। নদীর দুই প্রান্তের মানুষ খুব সহজেই যোগাযোগ রাখেন নিজেদের মধ্যে। এপার থেকে একটা চিৎকার দিলেই অন্য পারের বাসিন্দারা সাড়া দেন। আমাদের বাড়িওয়ালারা আমাদের বাড়িতে বের করে দিতে বললো যে এরকম এখন বিজেপি সরকার এসছে, আমাদের পাড়ায় পুলিশ এসছে, আমাদের বাড়ি খালি করে দাও। তাই আমার বাড়িওয়ালা আমাদেরকে বের করে দিতে, আর কেউ ঘর ভাড়া দেবে না। এই পুলিশই এসে করছে যে বাংলাদেশি যা আছে ভাগো, না হলে পরে আমরা ব্যবস্থা নিলে তখন আরো খারাপ হবে, এই জন্য আমরা চলে যাচ্ছি। ওই আগের বার যখন এসআইআরটা হলো না, ওই সময়টা গেলেই ভালো হতো। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় বিজেপি আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে তার ভাষায় অনুপ্রবেশকারীদের প্রথমে চিহ্নিত করা হবে, তারপরে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং শেষে প্রত্যর্পণ করা হবে। সীমান্তে জড়ো হওয়া কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দাবি, নতুন সরকার আসার পরেই তারা আতঙ্কিত হয়ে ভারত ছাড়ছেন। বিজেপি যখন থেকে জিতেছে, এই যে বললো কিনা যে এখানে রাখা যাবে না বাংলাদেশের দেশে। আমি আছি, আমার স্বামী আছে, বাবা মা সব চলে গিয়েছে আগে এসআইআর এর সময়। বাংলাদেশের লোক ধরলে জেলে ঢুকাই দিচ্ছে, আর এই সুযোগ দিয়েছে, এই সুযোগে চলে যাচ্ছে।
হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া মানুষদের বেশিরভাগই বলছেন যে তারা 2, 4, 5 বছর আগে ভারতে চলে এসেছিলেন অবৈধ পথে। অনেকেরই ভারতে বসবাসের বৈধ কোনো নথি নেই, কিন্তু কয়েকজন আবার বলছেন যে তারা ভারতের নাগরিক পরিচয়পত্র বানিয়ে নিয়েছিলেন। এমনকি এমন একজনেরও দেখা পেলাম যিনি গত 38 বছর ধরে ভারতে থাকছেন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছিলেন। বাবা মা নিয়ে এসেছিল ছোটবেলায়, 10 বছর বয়সে নিয়ে এসেছিল। বাবা মা এখানেই মারা গেছে, এখানেই বিয়ে করি, 4-5টা ছেলে মেয়েও জন্ম দিই এখানে। আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট সব ছিল। 2024 অনলাইনে আবেদন করেছিলাম, করলে হয়েছিল ভোটার কার্ডটা। 24 ভোটও দিয়েছি, 26 ডিলেট। এখানে সরকার এখন যে ক্ষমতা আছে সে রাখবে না আমাদের। বাবা মার ডকুমেন্টস চাই, বাবা মার ডকুমেন্টস কোথায় পাবো? আর বাবা মার ডকুমেন্টস ছিল কি তাও তো জানি না। সীমান্তে জড়ো হওয়া কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নথি যাচাইয়ের পরে ঠিক কি হচ্ছে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হননি প্রশাসন বা সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। তবে স্থানীয় মানুষরা দেখছেন যে কিভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই মানুষদের। এদের এখান থেকে বিএসএফ ও বা আমাদের থানার প্রশাসন মিলে এদের বিভিন্ন কাগজপাতিগুলো দেখাশোনা করার পরে এদের বায়োমেট্রিক করা হচ্ছে। বায়োমেট্রিক করার পরে এখান থেকে পেছন দিয়ে একটা রাস্তা আছে, তারালির মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, প্রায় 4 কিলোমিটার, আমুদিয়া বর্ডার বলে একটা জায়গা আছে, ওইখানে নিয়ে ওনাদের হাঁটা বর্ডার দিয়ে পার করে যাচ্ছে। দিনের বেলায় মানে সন্ধ্যের আগে দিচ্ছে, আবার অনেক সময় রাতেই যাচ্ছে। কাগজপাতি ও ওদের চেক আপ আছে, অনেক কিছু হাতের ফিঙ্গার নিচ্ছে, অনেক কিছু নিচ্ছে। হাকিমপুর সীমান্তে যে কথিত অনুপ্রবেশকারীরা জড়ো হচ্ছেন কয়েকদিন ধরেই, সেটা যে তার সরকারের নেওয়া নীতির ফলেই, সে কথাই আবারও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস, 6 মাস, 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতাদের মুখে ভারতের অনেক সাধারণ মানুষের কথাতে বারে বারেই উঠে আসে তাদের ভাষায় অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করে দেওয়ার প্রসঙ্গ। কি মনে হয় এ ধরনের কথায়? এখন এই চাপ আছে সরকারের যে থাকা যাবে না ভারতবর্ষে, চলে যাচ্ছে। আবার সুযোগ পেলে আসবেন নাকি? না, আর আসবো না। কেন? আর সুযোগে এবার যদি বা আসি তো এবার সরকারি মাধ্যমে যেটা পাসপোর্ট করে যেভাবে আসা যায়, ঘুরতে আসলাম ওইটা ঠিক আছে, তাহলে আর মনে হয় না যে আর আসতে পারবো বলে। খারাপ কিছুটা লাগলেও আর কিছু করার নেই, কেন ওটাই তো বাস্তব জিনিস। মঙ্গলবার যারা এই সীমান্তে এসেছিলেন বাংলাদেশে ফিরে যাবেন বলে, তাদের একাংশকে যেমন সেদেশে যেতে না দিয়ে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তৈরি আটক শিবিরে নিয়ে যাওয়া হয়েছে, এই নারী পুরুষদেরও কি সেখানেই নিয়ে যাওয়া হবে? বুধবার সন্ধ্যা পর্যন্ত সেটা অনিশ্চিত ছিল। ভারতবর্ষের বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে 2024 সালে আসিফ নজরুল, যেটা 1 নম্বরের মিথ্যেবাদী এবং ফেরেববাজ, সেটা মানুষকে কি ভুল বুঝিয়েছিল যে 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে উপার্জন করছে, তাদেরকে দূর করতে হবে, এরাই আমাদের পেটের ভাত মারছে। আজ পর্যন্ত 26টা লোক বার করতে পারেনি। এখন তারা তো এখন ক্ষমতায় ছিল, তাদেরকে যখন ধরা হয়েছে এক একজন এক এক রকম কথা বলেছে। আসিফ নজরুল তো পরিষ্কার বলে দিয়েছে যে আমি যখন বলেছিলাম তখন আমি তো উপদেষ্টা ছিলাম না, এখন আমি উপদেষ্টা। মানে কথার কথা, এটা মানে মিথ্যে কথা বলার জায়গা পায় না। এইবারেতে বোঝ
এই যে হাজারে হাজারে ফিরছে, প্রতিদিন যেমন 10,000 ঢুকেছিল, এইবারে প্রতিদিন 10,000 করে এখান থেকে পাচার হচ্ছে। আমরা তথ্যচিত্র দেখেই বুঝতে পেরেছেন যে এরা কিভাবে এখানে এসে কাজকর্ম করত, সরকারি সুযোগ সুবিধা নিত এবং সরকারি হাসপাতালের সন্তানদের জন্ম দিত। আবার গর্ব করে বলছে যে আমি 4-5টা সন্তানের জন্ম দিয়েছি। এরা সব হচ্ছে অবৈধ বাংলাদেশি, যারা এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে, যারা ভোট দিয়ে তেমন লোকও রয়েছে স্বীকার করেছে ভোট দিয়েছে, যারা করে কমে খেয়েছে, সরকারি সুযোগ সুবিধা নিয়েছে। এবার বাংলাদেশে যখন যাবে তখন তাদের কি দুরবস্থা হয় একবার তারা নিজেরা ভোগ করে দেখুক। মানে বাংলাদেশের বর্তমানে যা অর্থনৈতিক অবস্থা এবং যা কর্মক্ষেত্রের অবস্থা, তাতে ওখানে গিয়ে কাজ না পেয়ে তাদেরকে না খেয়ে মরতে হবে। এখন এই যে পারাপারের বিষয়টা না, এই পারাপারের বিষয়টা সে বামফ্রন্ট আমল থেকে চলছিল, কিন্তু এত ব্যাপকভাবে হয়নি। যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্বীকৃতভাবে করে দিয়েছিলেন যে তোমরা নির্ভয়ে এসো, শুধু আমাদের ভোটটা দিয়ে দিও। এখন এই যে যারা ওই ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিয়েছিল, এমন 62,000কে ধরা হয়েছে সারা দেশে। 62,000, হিসেবটা কম নয়। এই যারা জালি মালগুলো তৈরি করত, বিভিন্ন ওই ছোট ছোট ক্যাফে খুলে তারা 10,000, 15,000, 5,000, 8,000 যে যেমন পারত মাথায় বাড়ি বেড়ে তারা এরম টাকা আদায় করতো। 62,000 ফিগারটা কম সারা দেশে? তাহলে কত লক্ষ কত কোটিকে এরা এখানে ঢুকিয়েছে এবং আধার কার্ড, ভোটার কার্ড এইগুলোকে বানিয়ে দিয়েছে, বিভিন্ন নকল পরিচয়পত্র। এখন এই সমস্ত ধরা পড়ে গেছে। এরপরেও আবার স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন যে আবার একটা SIR এর মতো হবে, আবার নতুন করে আবার নিরীক্ষণ করা হবে, কারণ 27 লক্ষ যে বাদ পড়েছে তারপরে তার মধ্যে অনেক লুকিয়ে রয়েছে, সেগুলোকে খুঁজে বার করা হবে। অতএব আমাদের এখান থেকে ঘাট থেকে প্রায় 4-5 কোটি মানুষ, আগে তো 2 কোটি বলা হচ্ছিল, আমার হিসেব হচ্ছে 4-5 কোটি মানুষ অন্তত আমাদের হালকা হবে। আমরা এবার যদি জনগণনা করি তাহলে দেখতে পাবো অরিজিনালি আমাদের 140 কোটির দেশ নাকি 135 কোটি না 133 কোটি। আমাদের কত কোটির দেশ আমরা তো বুঝতে পারবো। এদিকে তাড়িয়ে দিতে পারলে আমাদের অর্থনীতিও দাঁড়াবে, শিল্পও দাঁড়াবে, সামাজিক স্থিতিশীলতাও ফিরবে। বাংলাদেশটা বুঝুক তারা কি করবে। বড় বড় কথা তো আছে, কলকাতা দখল করতে গেছিল 7 দিনে, দখল কর। এখন তোদের লোকজন তোদের ঘাড়ে ওপর চেপে বসছে, ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা কার সঙ্গে নিচ্ছে? সমান সমান মর্যাদায় কথা হবে, চোখে চোখ রেখে কথা বলবো, চোখ রেখে কথা বলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।